স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আপনাকে শুভরাত্রি। থ্যাংক ইউ। আপনাদের দর্শক স্বাগত জানাই। অন্যান্য বিভিন্ন সময়ে যারা খবরের পর্যালোচনায় আমাদের অতিথি হবেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে সংযুক্ত করে নেব প্রয়োজনের খাতিরে। জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামায়াত মুখোমুখি, সমঝোতার নতুন উদ্যোগ 9 দলের। আমরা এই আলোচনাটার জন্য একটু অতিথি যুক্ত করে নিই। শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, একই সঙ্গে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সেন্টার ফর সিভিল রাইটস এর মহাসচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আর শুরুতে আমরা একটু ছোট করে যদি একটু জেনে নেই, শামসুজ্জামান দুদু, জামায়াতের আপত্তির মুখে আপনারা কি আপনাদের অবস্থান থেকে সরে আসবেন? এই যে 9 দলের যে উদ্যোগ তারা কাছাকাছি আনার চেষ্টা করছে, বিশেষ করে জুলাই সনদ প্রশ্নে সমঝোতার জন্যে, এখন যেমন আইনি যে বাধার কথাগুলো বলছেন সেই বাধাগুলোতে আসলে সেখান থেকে বিএনপি সরে আসা সম্ভব কিনা? আমার কাছে মনে হয় না। জি, বাধাটা থাকবে, সেটা অতিক্রম করতে হবে। জুলাই সনদ নিয়ে আমাদের পূর্বতন অবস্থানে এখনো পর্যন্ত আমরা আছি। আর জুলাই সনদ কোনো বাধা বলে মনে হয় না, এটা সদিচ্ছার ব্যাপার। আমরা সবকিছু টেবিলে মীমাংসা করলে সব শেষ হয়ে যাবে এমনও। যেমন আপনাকে একটা কথা বলি যে আগামী জাতীয় সংসদের নির্বাচন যারা পার্লামেন্টে আসবেন, জুলাই সনদ নিয়ে পক্ষে অথবা বিপক্ষে যাই কথা হোক না কেন, গণঅভ্যুত্থানে যারা দীর্ঘদিন কাজ করেছেন, বিশেষত 16 বছর 17 বছর ধরে, তারা জুলাই সনদের বা জুলাইয়ের যে অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের পিছু পা হবে, এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য জুলাইয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সদিচ্ছাটা। সেই সদিচ্ছাটা নিয়ে যারা আগামী নির্বাচনে যাবেন এবং তারা যদি জয়লাভ করেন, পার্লামেন্ট এবং সরকার গঠন করেন, তাহলে আমার কাছে মনে হয় না যে কোন রকম কোনো কিছু আটকানো সম্ভব হবে। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, 9 দলের এই আলোচনার টেবিলে জামায়াতের আসলে কি অবস্থান হবে? বিএনপি বলছে যে আইনের ভেতরে থেকে যে কোনো পদ্ধতি তারা মেনে নেবে। সেই আঙ্গিকে যদি প্রশ্ন করি। ধন্যবাদ। দুদু ভাই যেটা বলেছেন ওটা সম্মানের সহিত ওনার উত্তরটা আগে দিই, যে অতীত ইতিহাস বড় খারাপ, কেউ কথা রাখেনি। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কবিতার মতো 33 বছর কাটলো, কেউ কথা রাখেন। 91 সালে যদি আমরা বলি, 91 সালে একটা ইলেকশন হলে সাবেক প্রধান বিচারপতি উনি অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। একটা আইডিয়াল ফর্ম হলো নির্বাচনের। সেই আইডিয়াল ফর্ম থেকে কিন্তু আপনি 4 বছর পরে বের হয়ে গেলেন মাগুরা বাই ইলেকশনে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করতে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের 2 টার্ম ইলেকশন হলে 2006 সালে আবার সেখান থেকে বের হয়ে যাওয়া হলো। আর 2008 সালের পর আওয়ামী লীগ এসে 15 অ্যামেন্ডমেন্টের দ্বারা পুরো কনস্টিটিউশনকেই চেঞ্জ করে দিলেন। আর আমি 71 থেকে টানতেছি না। তার মানে আরো একটা কথা বলে দিই, দুদু ভাই ভালো জানেন, 90 সালে কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য সবাই মিলে সাইন করেছিলেন। তাকে লিগাল কোনো বেসিস দেওয়া হয়নি বলে পরবর্তী কোনো সরকার ওই সর্বদলীয় ছাত্র ঐক্যের যে সর্বদলীয় ঘোষণা তাকে বাস্তবে রূপ দেয় নাই। তা আজকে জুলাই চার্টারকে যদি সবাই মিলে একটা লিগাল বেসিস দেওয়া না হয়, তাহলে এই আস্থার জায়গাটা নেই। আরো একটা জিনিস দেখেন, 91 সালে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো একজন আরেকজন কোনো আস্থা নাই। সেই জন্যেই 91 সালে 96 ডিসেম্বর যখন এরশাদ সাহেবের পতন হলেন, তখন কিন্তু বললেন যে কোনো রাজনৈতিক দল না, এই নিরপেক্ষ লোক হবে
কে প্রধান বিচারপতি? শাহাবুদ্দিন আহমেদ। তার মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থা সবসময় ছিল, আছে। এখন এই জায়গা থেকে যদি বিএনপি বলে যে না, যে ইলেকশনে আসবে সেই করবে, এটা সদিচ্ছার ব্যাপার, তাহলে একটু কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। কেন? বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল এবং দেশের মানুষ ভাবতেছে ওনারা তো ইলেকশন দিলেই চলে আসবে, তো ইলেকশন আগে। আসলে এটা শাসকের পরিবর্তনের জন্য তো জুলাই আন্দোলন হয়নি, শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য। আর জুলাই ম্যান্ডেটটা হচ্ছে শাসনতন্ত্রের। তার মানে এখনো সেই অবিশ্বাস আসলে আছে 9 দলের উদ্যোগ নিয়ে। সোহরাব হাসান, আপনি কি মানে মনে করেন, কি ভাবছেন? কারণ এই 9টি দলের যে উদ্যোগ যদি ব্যর্থ হয় তাহলে তো সেটা মানে একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে অনেকে আশঙ্কা করছেন। ধন্যবাদ। শাহরিয়ার কবির এবং শামসুজ্জামান দুদু ভাই যে কথা বললেন তাদের অবস্থান থেকে বলছেন, কিন্তু আপনি যে প্রশ্ন করলেন, আমি মনে করি না যে 9 দলের উদ্যোগ ব্যর্থ হবে বা বিএনপি জামাতে ইসলাম এখন একেবারে মুখোমুখি, যে তাদের মধ্যে দেখা কি বলে মুখ দেখা হচ্ছে না, কেউ কারোর কথা বলছেন না, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে না, মূল হচ্ছে যে আগামী নির্বাচনই হচ্ছে সবার লক্ষ্য। সেই নির্বাচনে জয় পরাজয়ের, শাহরিয়ার কবির বলছিলেন যে সেই নির্বাচনে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি জয়ী হবে। বিএনপি জয়ী হওয়ার পর কি করবে? এই যে জয়ী হওয়ার পর অতীতে কথা রাখেনি কেউ, ভবিষ্যতে রাখবে কি না এ নিয়ে তো একটা প্রশ্ন, সন্দেহ, সংশয় থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু বড় দল হিসাবে বিএনপির দায়িত্ব অন্যদের আস্থায় নিয়ে আসা, এবং বিএনপি অনেক করেছেও। প্রথম দিকে কিন্তু বিএনপি প্রায় এই জাতীয় ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবের বিরোধিতা করেছিল, অনেক প্রস্তাবকে সরাসরি নাকচও করেছে। পরবর্তীকালে বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে, আমি বলবো ছাড় যদি না বলি, অনেক তার অবস্থান থেকে সরে এসেছে। জামাত ইসলামী কিন্তু প্রথম বলছিল হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ। এখন আবার দুটোর পক্ষে, যেহেতু সংবিধান বিশেষজ্ঞের কথা বলছেন যে তারা এই প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ। আসলে আমরা গণতন্ত্র চাই কিনা? যদি গণতন্ত্র চাই, গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র নয়, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ উভয়ের গণতন্ত্র। কিন্তু আমরা 54 বছরে এই দৃষ্টান্ত দেখাতে পারিনি। যারা যে কোনোভাবে একেবারে সুষ্ঠু ভোট করে হোক অথবা কারচুপির ভোট করে হোক ক্ষমতায় যেয়ে তারা মনে করেছে দেশটা তাদের। আবার যারা বিরোধী দলে গিয়েছেন তারা ফলাফল মানেননি। কখনো বলা হয়েছে যে এটা সূক্ষ্ম কারচুপি, কখনো বলা হয়েছে স্থূল কারচুপি। আর গত 3টি নির্বাচনে তো বিরোধী দলকে জায়গায় দেওয়া হয়নি। এখন আমার ধারণা যে এক সমস্যার সমাধান হবে। শুধু এখানে 9 দল উদ্যোগ নিয়েছে তা না, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের 4 জন নেতা যাচ্ছেন। তারা কি শুধু সেখানে জাতিসংঘ নিয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন না? জি, নিশ্চয়ই বলবেন। এবং প্রধান উপদেষ্টা হয়তো এটি দেখাতে চাচ্ছেন যে যারা তাকে এই সরকারকে নিয়ে এসেছে তাদের মধ্যে এখনও একটা সম্প্রীতির সম্পর্ক, একটা আস্থার সম্পর্ক আছে। আর রাজনৈতিক বিএনপি, জামাত ইসলামী সহ মাঠে যে দলগুলো আছে বা তারা দাবি দেওয়া নিয়ে করতেই পারে, বরং তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে জনগণের সমস্যা না হয়। এই যে তারা বৃহস্পতিবার যে কর্মসূচি পালন করলেন সেটা শুক্রবার করলে বা শনিবার করলে কিন্তু মানুষের ভোগান্তি কম হতো। এখন যে রাজনৈতিক দল বা দলগুলো মনে করে যে জনগণের স্বার্থ রক্ষাই তাদের দায়িত্ব, তাহলে জনগণের কষ্ট দেবেন কেন অহেতুক? যেটা পরিবর্তন করা যেত। আমি মনে করি যে অতটা হতাশ হওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোর প্রতি এখনো আমাদের আস্থা আছে, তারা একটা ঐকমত্যে পৌঁছতে পারে। কোনো প্রশ্ন আমার অতিথির কাছে আপনি করতে চান? প্রশ্ন মানে কি, আমি তো এখনো পর্যন্ত মুখোমুখি অবস্থায় দেখি না যে তারা যার রাজনৈতিক দর্শন অনুযায়ী, কিন্তু পলিটিক্যাল যে মানে সম্মেলনগুলো হচ্ছে বা যে এক ধরনের হচ্ছে কি, রাজনৈতিক নেতারা মাঠে যখন বক্তৃতা দেন তার কর্মীদের উজ্জীবিত করার, জনগণকে আশ্বস্ত করার, অথবা জনগণের প্রতিপক্ষের প্রতি তারা ঝুঁকে না যায় আর সেটা
নিশ্চিত করা বা এক ধরনের নিজের পক্ষে নিয়ে আসা। জি। তো এটি জামাত ইসলামী করবে, বিএনপি করবে, এনসিপি করবে। আবার ধরেন এতদিন ধরে নেওয়া হয়েছিল এনসিপি জামাত যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে আছে, তারা আবার বলে দিয়েছে যে আমরা নিম্নকক্ষে আনুপাতিক ভোট চাচ্ছি না। তো সুতরাং এক ধরনের টানাপোড়েন আছে, কিন্তু এই টানাপোড়েনটা এমন অবস্থায় নেই যে এটা কাটানো সম্ভব না। তবে এক্ষেত্রে আমাদের ধারণা ছিল যে সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাহলে এই যে প্রলম্বিত হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, তাতে জনগণের মধ্যে একটা এটা কি কোনো এটা কি পলিটিক্যাল কারণে আপনি যেটা বললেন যে এখানে আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের এক ধরনের দোদুল্যমানতা কাজ করেছে, তারা কোনো ব্যাপারেই দৃঢ় হতে পারেনি। জি, শামসুজ্জামান দুদু, এটা নিয়ে এত টানাপোড়েন কেন তৈরি হচ্ছে বলে মনে করেন? কারণ ঐক্যমত্য কমিশনে তো সব দলগুলো বসছে, দীর্ঘ সময় ধরে আলাপ হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, এটা আবার মানে ওই কক্ষের বাইরে চলে এলো কেন, রাজপথে কেন আসতে হলো? কি কারণ? কোনো বাইরে তো যায় নাই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে ভাববেন, কথা বলবেন, তারা এগোতে চাবেন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিশেষত বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা স্বৈরতন্ত্রকে বিদায় করেছে, তারা কিন্তু তাদের মতো করেই কথা বলবেন এবং এগোবেন। কিন্তু স্বৈরতন্ত্র কোনোভাবে লাভবান হোক তারা তো এটা চাবেই না। যেমন একটা জিনিস আমি বলি, সদিচ্ছার কথা বলার পরেও। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, একই প্রশ্ন যদি আপনাকে করি আমি, যে এটা আসলে বাইরে আসতে হলো কেন? এটা কি মানে এই পিআর ইস্যু, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো কি আপনাদের যে অবস্থান, এটা কি শুধু দলীয় স্বার্থের জন্য, মানে দলীয় কারণে? না, দেখেন, প্রথম জিনিস হচ্ছে আমার বিজ্ঞ সাংবাদিক বন্ধু উনি যেটা বললেন, আচ্ছা আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? এই সরকার যে ইলেকশন করবে, সমস্ত দল যদি জুলাই সনদ আগে বাস্তবায়ন না হয়, লিগাল ফ্রেমওয়ার্ক তা না হয়, কিসের ভিত্তিতে আপনি ইলেকশন করবেন? যেমন আপনাকে দুইটা উদাহরণ দিই। 106-এ রাষ্ট্রপতি কখন এটা যেতে পারে? আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে, আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে। আর কখন চাইতে পারে? জরুরি অবস্থা জারি হলে সে কি জরুরি অবস্থা কালীন সময় একটা সরকার গঠন করতেই পারে। কিন্তু 106-এ বাংলাদেশে যখন এখন বলা আছে শুনানি করে আপনাকে 106-এ ওপিনিয়ন দিতে হবে। আপনি দেখেন যে সুন্দর, আমি যদি একটু খালি আপনাকে একটু বলে দিই, এখানে লেখা আছে স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর। আপনি সবাই জানেন 5 তারিখের পর অ্যাপিলেট ডিভিশনে সমস্ত বিচারপতিগুলো পালিয়ে গেল। তারা সাইন করলেই একটা জিনিস ভ্যালিডিটি হবে না। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট কি কনস্টিটিউশনের বাইরে যে কোনো অর্ডার দিতে পারবে? না, তারা সেটা পারবে না। তাহলে এই গভর্নমেন্টের, আমরা যেটা বলছি জনগণের ম্যান্ডেটের সরকার, এটা তো একটা লিগাল ফ্রেমওয়ার্ক আসতে হবে। আর একটা জিনিস বলা হয়, যেমন দেখেন ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, এগুলো কিন্তু কোনোটাই কনস্টিটিউশনের পার্ট না, বিকজ আনকডিফাইড কনস্টিটিউশন ইউকেতে। তা আমাদের এখানে আমরা বলতেছি কনস্টিটিউশন আছে, হারাস 2/3 অফ দ্য কনস্টিটিউশন এখন অকার্যকর হয়ে গেছে। তাহলে সেই জায়গায় আপনি যদি জুলাই সনদকে ভিত্তি না দেন, কোনো লিগাল বেসিস না দেন, পাস না করান, এই যে গণভোটের কথা বলা হচ্ছে, এটা যদি না করেন, তাহলে কি হবে? তাহলে আপনি নির্বাচনটা কিসের উপর ভিত্তি করে করবেন? আইনি ভিত্তি না দেওয়ার কথা কেউ তো বলেছে বলে মনে হয় না। না না না, আমরা বলছি যে এই ভিত্তিটা আগে দিতে হবে। যেটা বলা হচ্ছে যে ইলেকশনের পরে পার্লামেন্টে দিবে, এইটা তো এই জন্যই তো আমরা আজকে আগে দেওয়ার ব্যাপারে বিএনপির আপত্তি আছে বলে মনে হয় না। তারা বলছে সাংবিধানিক আদেশ দিয়ে এটা হতে পারে। হ্যাঁ, আমরা এই কথাটা বলছি, সাংবিধানিক আদেশ যদি দেন, আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ারে দেন, তাহলে এটা গণভোটে যেতে হবে। জামাত ইসলামের প্রথম প্রস্তাব কিন্তু হয় সাংবিধানিক আদেশ অথবা গণভোট। তাহলে আপনারা কি সেই অবস্থান থেকে সরে আসছেন? না না, আমরা সেই অবস্থায় আছি। এবং আপনাকে একটু না না, আপনার অথবা ছিল কিনা আপনাদের প্রথম প্রস্তাবে? এটা আপনাকে বলে দিই, আমরা জুলাই মাসে একটা এই সেন্টার ফর সিভিল রাইটস থেকে একটা অনুষ্ঠান করেছিলাম সমস্ত আইন বিশেষজ্ঞ নিয়ে। সেখানে এই প্রস্তাবনটা প্রথম আসলো, যেটা ম্যাগনা কার্টার মতো একটা সাংবিধানিক আদেশ দিতে হবে।
সেটা হচ্ছে দেওয়া যেতে পারে, এবং সেই আদেশটা গণভোটে দিতে। তখন প্রশ্ন হলো যে গণভোট করলে তখন অনেক টাকা লাগবে। সেই সময় আমি প্রথম প্রস্তাব করেছিলাম গণভোটটা যেদিন আপনার সংসদীয় নির্বাচন হবে ওই একই দিনে আপনি গণভোট করেন, তাহলে তো আপনার আলাদা কোনো টাকা লাগতেছে না। আই এম ভেরি প্লিজ যে এইটাকে কি করছেন আজকে এই ঐক্যমত কমিশন এটা গ্রহণ করছেন। কিন্তু কথা হলো যে এখানে প্যাটার্নটা কি হবে, এখানে একটা মারাত্মক ঝুঁকিতে কিন্তু আপনারা ঝুঁকিতে নিয়ে যাচ্ছেন কিনা এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। সেটা হলো যদি গণভোটে এটা পাস না হয় তাহলে আপনাদের সমস্ত প্রচেষ্টা, জাতীয় ঐক্যমত্যের প্রচেষ্টা এবং এই আন্দোলন সংগ্রামকে নাকচ করে দেওয়া হবে কিনা। আপনি তো জানেন না জনগণ কি চায়। আপনাকে একটা জিনিস বলি, জনগণ যেটা চাইবে, আমরা আগে বল ভাই যেটা কোশ্চেন করেছিলেন, আমরা তো সবাই বলতেছি জনগণের জন্য করেছি। আর 36শে জুলাই বা 5ই আগস্ট তার স্পিড বোধ এত ঠুনকো না যে এই গণভোটে হেরে যাওয়া হবে। 5ই আগস্ট 24-এ যে জনগণের অভিপ্রায় ছিল, আজকে সেপ্টেম্বর 2025-এ সেই অভিপ্রায় সেখানেই আছে, এটি ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমার কাছে এটা হয়তো আপনার সাথে দ্বিমত করতেছি, আপনি বললেন না সরকার আমি বলছি যে যদি গণভোটে এটা পাস না হয় তাহলে কি হবে? তাহলে আরেক জটিলতা, যেটা জনগণ চাইবে সেটাই হবে। কারণ আপনি তো জনগণের উপর কিছু জোর করে চাপিয়ে দিতে পারেন না। ব্রেক্সিট সরকার চেয়েছিল ইউকেতে যে ব্রেক্সিট থেকে না এখন আমরা ইউনিয়নে থাকি, কিন্তু সরকার চায়, জনগণ চায়। স্বাগত, জনগণ যদি না চায়, একটা ছোট্ট বিরতি, জনগণ না চাইলে জোর করে তো আপনি একটা শামসুজ্জামান দুদুর কাছে আসবো এই পয়েন্ট থেকেই, কারণ ওনার বেশ মানে কিছু প্রশ্ন বা বক্তব্য আছে বলে আমার মনে হয়েছে। আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। শামসুজ্জামান দুদু, আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম সেটাই একটু কন্টিনিউ করতে চাই। মানে আপনার অনেক জায়গায় দ্বিমত আছে, সেটা আপনি আপনার মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল, একটু যদি কন্টিনিউ করেন। কারণ সনদের বাস্তবায়নে যদি আপোষ করতে হয়, বিএনপি আসলে কতটা ছাড় দিতে বা রাজি বা দেবে কিনা? শামসুজ্জামান দুদু। আমরা কিন্তু সনদের ব্যাপারে স্পষ্ট করে আমার দল এর আগে কথা বলেছে, আমরা সেই অবস্থানে আছি। আমরা ছাড় দিয়ে হলেও সনদকে গ্রহণ করতে চাই, বাকিটা কার্যকর ভূমিকা রাখতে পারে পার্লামেন্টের উপরে অন্য যে কোনো বিষয় স্থাপন করা হোক, এটা আমরা চাচ্ছি না। সনদ গুরুত্বপূর্ণ, সনদ ভূমিকা রাখবে, সনদ গণতন্ত্রের পক্ষের একটি বিষয়, এগুলো সব ঠিক আছে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা সামনে এনে সমস্ত রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করা, এটা একটি ভয়াবহ শূন্যতা সৃষ্টি করবে। কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদরা কথা রাখে নাই। এটি হচ্ছে যেমন 71-এর মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেছে আর মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেছে, আমি কোন পক্ষের মানুষ? অস্বীকারীদের, গণহত্যাকারীদের পক্ষের মানুষ কিনা? আমি কি সেটাকেও এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে আসবো কিনা? সেই হত্যাকাণ্ডের জন্য এখনো আমরা জাতির কাছে কেউ ক্ষমা চাই নাই। অনেকে ওই রাজনীতি কিন্তু করে, এখনো আছে। কেন এই প্রসঙ্গ বলছি? বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের অস্বীকার করে আর যাই হোক গণতন্ত্র বা রাজনৈতিক ক্রিয়াকর্ম সামনের দিকে এগোনো যাবে না, এটা করা ঠিক হবে না। যেমন শত শত বললে বলে হাজার হাজার আন্দোলন করে কেয়ারটেকার প্রতিষ্ঠা করেছে। সেই কেয়ারটেকার এক সময় যারা প্রতিষ্ঠার প্রধান নেতৃত্ব দাবিদার, তারা এটা কবরস্থ করেছে। তারাই বাংলাদেশটাকে স্বৈরতন্ত্রের খাবার মধ্যে, এক সময় তো তাদেরকেও বিএনপি থেকে গিয়ে তাদের দাঁড়িয়েছিল অনেকে। তাহলে কি আমি মনে করে নিব যে তারা এখনো সেই পন্থী?
আসলে তো তা না। অবস্থার প্রেক্ষিতে, অবস্থার ঘটনা প্রবাহে অনেক অনেক ভূমিকা পালন করতে। সর্বশেষ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি কিনা, জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করি কিনা। যদি মনে করি তাহলে পরে যারা জুলাই সনদ বিশ্বাস করে তারা একটা সাধারণ নির্বাচনে জয়লাভ করবে, এটা নিঃসন্দেহ বলা যায়। আর যারা জুলাই সনদ বিশ্বাস করে না তারা কোনোভাবেই তারা জয়লাভ করবে না। তো জনগণের কাছে আমি যেতে আগে জুলাই সনদকে আঁকড়ে ধরে তাদের মতামতটা নিতে আমি কেন দ্বিধান্বিত, এটা আমার কাছে মনে হয়েছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে নির্বাচন যদি আমরা করতে ব্যর্থ হই, যে কোনো জুলাই সনদ অন্য যে কোনো প্রসঙ্গে সামনে এনে, তাহলে দেশ যে ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়বে, সেখান থেকে দেশকে রক্ষা করা আমার বিবেচনায় এটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমরা শুধু রাজনীতি করছি না, আমাদের বাইরেও একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যারা ভণ্ডুল করতে চায় স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন, যারা গণতন্ত্রে ফেরার জন্য যে মানুষ উন্মুক্ত, দেশবাসী উন্মুক্ত, সেটাকে ভণ্ডুল করতে চায়। সেই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে আমার বিবেচনায় অনেক বড় ধরনের ভুল হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়েছে। আজকে তারেক রহমানও বলেছেন অদৃশ্য শক্তি নিয়ে সবাইকে সতর্ক থাকতে। মানে এই অদৃশ্য শক্তি আসলে কারা? স্পষ্ট, যারা স্বৈরতন্ত্রে পূজারী, যারা গণতন্ত্র হত্যাকারী, যারা লুটপাটকারী, তারা এখন মনে হচ্ছে যে আমাদের দেশটির আড়ালে চলে গেছে। কখনোই না। পার্শ্ববর্তী একটি দেশ তাদের শুধু লালন করছে না, কোলে করে বসে আছে। দেশের মধ্যে প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা কতটুকু পরিষ্কার করতে পেরেছি? আমি তো বলবো 80% পারি নাই। তো এখন এই শক্তিকে আমরা চট করে বিদায় করে দিয়েছি, সবকিছু ঠিক হয়ে গেছে, এটা আমার মনে হয় এই সরকারের পক্ষেও সম্ভব না। নির্বাচিত কোন সরকার যদি আছে, আর প্রথমে যে শব্দটা আমি ব্যবহার করছি, তাদের সদিচ্ছা থাকে, সদিচ্ছাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আইন করে যদি সবকিছু হতো তাহলে কেয়ারটেকারটা এখনো থাকতো, আমাদের বাংলাদেশের অনেক কিছু থেকে যেত। কিন্তু এই যে আমার 4th সংশোধনীর কথা উনি আলোচনায় নিয়ে আসলেন, তো শেখ মুজিবুর রহমানের কাছে মানুষ যে প্রত্যাশা করছে তার ঠিক বিপরীত কাজটা করেছে। জামাত ইসলামের কাছে যে মানুষ যে কাজগুলো করেছিল 71 সালে, মনে করছিল তারাই স্বাধীনতার প্রথম দাবিদার হবে, কারণ ইসলাম সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকে। সে সময় সেটা হয় না, পরবর্তীতেও আমরা দেখেছি অনেক ঘটনা। সেই জন্যে আমার কাছে মনে হয়েছে মানুষের সদিচ্ছাটা যেমন গুরুত্বপূর্ণ, আর সকল ক্ষমতার উৎস জনগণ, এই বিষয়টিকেও আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। জি, সোহরাব হাসান, যেটা আমরা বিরতির মধ্যে আলোচনা করছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের সময় কোনো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি অনেকগুলো মানে বিএনপিকে বিশেষ করে সরাসরি বলি, বিএনপিকে যদি মানিয়ে না নিয়ে যদি এই নির্বাচনে যাওয়া হয়, তখন যদি একটা মানে বিএনপি যদি সেটার পক্ষে ভোট না দেয়, বিএনপি কর্মীরা, সেখানে কথায় মনে হলো যে একমাত্র ঐক্যের উপাদান হচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি আসতে পারে, সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বরং হওয়া উচিত আমরা ঐক্যবদ্ধ থাকলে অদৃশ্য শক্তি উড়ে যাবে, অদৃশ্য শক্তি কোনো কিছু করতে পারবে না। আমরা যদি এটা ইতিবাচকভাবে দেখি, সেটা হচ্ছে অনেক বেশি রাজনৈতিকভাবে টেকসই হবে। আর এখন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলা শুরু করছে। বিএনপি বলছে যে জামাত যা করেছে তাতে স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটবে। জামাত বলছে যে বিএনপি যা করছে তারা স্বৈরাচারের সঙ্গে আঘাত করছে। এমনকি জাকসু নির্বাচনেও আমরা দেখলাম যে এক পক্ষ আর এক পক্ষকে অভিযুক্ত করছে যে স্বৈরাচারের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে কে বেশি ঐক্য করেছে, কে বেশি আঘাত করেছে। আসলে রাজনীতিতে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। এত নির্বাচন হয়েছে, এত সরকার পরিবর্তন হয়েছে, এত তত্ত্বাবধায়ক এসেছে, দলীয় গণতন্ত্র হয়েছে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন, যারা এখন আনুপাতিক হারে ভোটের কথা বলেন, সেখানে দলীয় গণতন্ত্র তো আরও টেকসই হবে, আরও সুদৃঢ় হবে। সেখানে জনগণের সার্বভৌমত্ব কতটা হবে?
সুতরাং এক ধরনের মানে পারস্পরিক বোঝাপড়া, এখানে আপোষের বিষয় না, বোঝাপড়া এবং আস্থার সম্পর্ক সব কিছুই করে গণভোটে আমরা ধরে নিলাম, গণভোটে এই জুলাই সনদ পাশও হলো, পরবর্তীকালে যারা সরকারে আসবে তারা যে সেটা রক্ষা যদি না করেন তখন তো সবটা নাকচ হয়ে গেল। আর বাংলাদেশে একমাত্র বাংলাদেশে গণভোট 3টি গণভোট হয়েছে। একটি হচ্ছে জিয়াউর রহমানের সময়, আরেকটি হোসেন মোহাম্মদ এরশাদের সময়, আরেকটি হচ্ছে বিএনপি শাসনামলে 90 স্বৈরাচারের সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাওয়ার। তা প্রথম 2টি গণভোট নিয়ে কিন্তু প্রচণ্ড বিতর্ক আছে যে সত্যিকারভাবে মানুষ সেখানে ভোট দিয়েছে কিনা, না হলে ওই যেটা বলা হয় 80-86% ভোট কীভাবে পড়ে। আর শেষটি ছিল অনেকটা নিয়ম রক্ষার, কারণ সেখানে সব দলই, বিশেষ করে তখন যে প্রধান দলগুলো ছিল তারা ঐকমত্য ছিল যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা না, এই সংসদীয় ব্যবস্থায় ফিরে যাব। সুতরাং এরপর গণভোটটা ছিল আনুষ্ঠানিকতা, যেহেতু সংবিধানে তখন গণভোটের ব্যবস্থা ছিল। এখন এই গণভোটটা কি হবে, আনুষ্ঠানিকতা না সত্যিকারভাবে জনগণের মনোভাব দেখা? এখন সেক্ষেত্রে সেটা কেই করবে। যদি এমন হয় যে প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না, রাজনৈতিক দলগুলোও কিছু বলবে না এ ব্যাপারে, কারণ কিন্তু নির্বাচনের দিন হলে তো রাজনৈতিক দলগুলো না, সেটাই একটা প্রশ্ন, নির্বাচনের দিন এটা হওয়া সম্ভব কিনা। মানে বাংলাদেশে তো নির্বাচনের দিন 300 আসনে 300 প্রার্থীর যে প্রতিদ্বন্দ্বিতা, মানে 300 প্রার্থী তো না, অনেক হাজার 1000 বা তারও বেশি প্রার্থীর 300 আসনের যে প্রার্থিতা, যদি আমরা 5 জন ধরি তাহলে সেটা হবে 3-5-15, যদি 6 জন বা 10 জন ধরি তাহলে সেটা হবে 10 জন ধরলে হবে 3000। তখন প্রতিদ্বন্দ্বিতা হবে যে কে কাকে হারাবে, কে কাকে জয় ছিনিয়ে নিতে পারবে। সেখানে গণভোটটা কোন এসে পড়বে, এই গণভোট নিয়ে কেউ চিন্তা করবে? এমনকি আজকে যারা গণভোট দাবি করেছেন তাদেরও কিন্তু লক্ষ্য থাকবে তার প্রার্থীকে কীভাবে জিতিয়ে আনা যাবে। সেখানে আমার মনে হয় যে এখানে একটা জটিলতা তৈরি হবে। না হলে তো খুব ভালো, না হলে তো যদি পারস্পরিক আস্থা থাকতো তাহলে কোনো কিছুই দরকার ছিল না। আমরা নির্বাচন চাই, জনগণ যাকে ভোট দিবে তারা দেশ পরিচালনা করবে, কিন্তু এর অর্থ না যে তারাই শুধু দেশের মালিক জনগণ, এবং যারা বিরোধী দলকে ভোট দিয়েছে তারাও কিন্তু জনগণ। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা হলো যারা বিরোধী দলকে ভোট দিয়েছে সেই তাদের যে অধিকার সেটা পুরোপুরি নাকচ করা হয়, প্রত্যাখ্যান করা হয়, যে কারণে 4টি নির্বাচন আমরা বলি খুব ভালো হয়েছে। কিন্তু 4টি সংসদ কি ভালোভাবে চলেছে? প্রতিটি সংসদ অর্ধেক সময় বিরোধী দলের অনুপস্থিত ছিল, এবং সরকারি দল স্বাভাবিকভাবে তারা তাদের মতো করে আইন করেছে। সুতরাং আমরা সংসদকে কার্যকর করতে চাই কিনা, যেসব জুলাই সনদে যেসব শর্ত বা যেসব অঙ্গীকার করা হয়েছে তাতেও সদিচ্ছা না থাকলে, মন পরিষ্কার না হলে তাতেও কিন্তু সংসদ কার্যকর করা যাবে না, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনা যাবে না। আগে দলীয় গণতন্ত্র, সেটা আমরা কতটা মুক্ত হতে পারবো, দলের ভেতরে গণতন্ত্র, এই যে এত কিছু দলের ভেতরে গণতন্ত্র নিয়ে কিন্তু কোনো কথা। আমি তাহলে এই প্রশ্ন দিয়ে যদি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আচ্ছা দুদু ভাই শুনতে পাচ্ছেন, এর মধ্যে যদি একটু আমরা এটা একটু অডিওটা ঠিক করে নিই। শাহরিয়ার কবির, আপনি ব্যারিস্টার শাহরিয়ার কবির। আচ্ছা, আমি প্রথমেই আমার সম্মানিত বয়স্ক সাংবাদিক সাহেব যেটা বলছিলেন চাপিয়ে দেওয়ার কথা, সেখানে একটুখানি আমি একটু সংযোজন করতে চাই। দেখেন, গণপরিষদ ছাড়া কোনো গণপরিষদ গঠন না করে 72 সালে আপনি সংবিধান চাপিয়ে দিলেন। এই 72 সালের সংবিধান, সেটাকে 15 অ্যামেন্ডমেন্টের পর আদৌ সংবিধান আছে কিনা এটাই তো দেশের মানুষ চাচ্ছে না। এই সংবিধানই তো 5ই আগস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কারণ যে সংবিধানের আলোকে আপনি রাতের ভোট করলেন, ড্যামে ইলেকশন করলেন, রেফারেন্ডাম তুলে দিলেন, তাহলে সেই সংবিধানের কথাই যে দুদু ভাই একটু আগে বললো যে সংবিধানের উপরে যেন জুলাই সনদকে দেওয়া না হয়, একটা অটোক্রেটিক কনস্টিটিউশনকে কি আপনি সবকিছুর উপরে রাখবেন কেমন করে? কিন্তু এই সরকার তো সংবিধান সম্মতভাবে এটা হচ্ছে একটা জোক, এটা দিস ইজ এ ফার্স।
কারণ এই কনস্টিটিউশনে কোথাও অন্তর্বর্তী সরকারের কোনো বিধান আছে? আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমি বললাম যে আমি আজ থেকে এই দেশের কিং হব, অতএব রাষ্ট্রপতির কাছে যে বললাম আমাকে শপথ দেন আমি রাজা হব, এই কনস্টিটিউশন আমি ডিফেন্ড করব। না, তাহলে রাষ্ট্রপতি আমাকে ওই শপথ করাই শপথের দিন সংবিধান সেটাই ভুল হয়েছে। এই সরকার একটা বিপ্লবী সরকার, এই সরকার এই সংবিধানের মাধ্যমে শপথ নেওয়ার কোনো সুযোগই নাই। না, কারণ কিন্তু তারা সংবিধানের নিলেন মধ্যে কেন নাই। তাহলে? মানে এই সংবিধানের সেটা তারা সমুন্নত ভুল রাখার শপথ করছেন। নিয়েছেন তো। হ্যাঁ, এই ভুলটাই করে সেজন্য আমরা আজকে বলতেছি। দেখেন আজকে একটা জিনিস বলি, সালাউদ্দিন ভাই মানে ওনাদের সালাউদ্দিন শাহরিয়ার ভাই, জি, বলেন। আমি একটু যোগ করে যে এই সংবিধানের কর্তৃত্ব পরায়ণতার প্রবণতা আছে। এই সংবিধান একদলীয় ব্যবস্থা করেছিল, তারপর একদলীয় থেকে বহুদলীয় ব্যবস্থা আসছে। তার চেয়েও যে বড় ভুলটা বা বড় অন্যায়, সেটা হচ্ছে সংবিধানের অপব্যবহার করা, আইনের অপব্যবহার করা, আইনকে দলীয় কাজে ব্যবহার করা। মনে রাখতে হবে যে সংবিধান জেফারসনকে ক্ষমতায় এনেছে বা তৈরি করেছে, সেই সংবিধান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও তৈরি করেছে। যে সংবিধান জওহরলাল নেহরুকে তৈরি করেছে, সেই সংবিধান নরেন্দ্র মোদীকেও তৈরি করেছে। সুতরাং সংবিধানে একমাত্র সমস্যা না, সংবিধানের বাইরের সমস্যাটা আমাদের দেখা উচিত। কিন্তু এই সংবিধান এখন যেটা আছে, সেই সংবিধান একটা বড় সমস্যা। এই বিষয়ে মনে হয় আপনিও অমত করবেন না। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তারপর এই সংবিধানের ভিত্তিতেই কিন্তু এই সরকার হয়েছে। না, এই সংবিধানের ভিত্তিতে সরকার হতে পারে না। সংবিধানের মধ্যে তো নাই। আপনি না থাকলে, আপনাকে যদি সংবিধানের মধ্যে না থাকে রাজা বানানো, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে যে সুপ্রিম কোর্টের এটাও আপনাদের একটু ভ্রান্ত ধারণা। সুপ্রিম কোর্টের রেফারেন্সটা একটা নির্বাহী আদেশ, এটা তো কোনো বিচারিক আদেশ না। বিচারিক আদেশ না তো ম্যান্ডেটরি না, ইনফোর্সেবল না, পরামর্শ আদেশ না। এটা একটা পরামর্শ। এবং আরেকটা জিনিস, সুপ্রিম কোর্ট কি কনস্টিটিউশনের বাইরে যে কোনো পরামর্শ দিতে পারে? না, যেটা সংবিধানে নাই, তার বাইরে দিতে পারবে? সংবিধানের ভেতর, এটা সংবিধান অনুমোদন করে কি করে না, এটা নিয়ে বিতর্ক মধ্যে থাকবে, সেটা ব্যাখ্যা দিতে হবে। এই ওনারা যে অর্ডারটা দিলেন অন্তর্বর্তী সরকার, এটা তো সংবিধানে নাই। আপনারা তো সেটা নাকচ করেননি, সুপ্রিম কোর্টের এই পরামর্শকে নাকচ করেননি যে এই পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা যায় না, সেটা তো বলেননি আপনারা। এটা আমরা বলতেছি ভাই, এটা আমরা সবসময় বলতেছি যে এটাকে চ্যালেঞ্জ করতে হবে না। কেন? এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট এ জুডিশিয়াল অর্ডার। জুডিশিয়াল অর্ডার না হলে তো আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। না, চ্যালেঞ্জে করব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে অ্যাপিলেট ডিভিশন তো চ্যালেঞ্জ করতে পারবে না। সুপ্রিম কোর্ট তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিতে পারে না। সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক অর্ডার দিতে পারে না, তারা পরামর্শ দিতে পারে। সুপারিশ দিতে। এবং আপনাকে একটা জিনিস বলি, পরামর্শটাও তো আমরা শুনলাম যে বিএনপির তরফ থেকে চাওয়া হয়েছিল সেই সময়। আচ্ছা, আমি আর সেটা জানি না, সেটা এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আছে, তাকে জিজ্ঞেস করুন। কিন্তু আমি নাগরিক হিসেবে বলছি, যদি সংবিধানের ভিত্তিতে এই সরকার হয়ে থাকে, তাহলে সংবিধানকে নাকচ করা যাবে না। এই সরকার সংবিধানের মধ্যে থেকে হয়নি, এই সরকার হচ্ছে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার। শপথ নিলেন সেদিন সংবিধানকে রক্ষা করার 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। না, শাহরিয়ার ভাই, আমার একটা প্রশ্ন, আমি আইনের লোক নই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি নাই হয় এই সংবিধানের অধীনে এই সরকার, ধরে নিলাম, কিন্তু যেদিন তারা শপথ নিলেন সেদিন এই সংবিধানকে রক্ষা করার শপথ নিলেন কেন? এটা তারা ভুল করছেন। এটা একটা বিপ্লবী সরকার। তো ভুল যদি করে ফেলেন, তাহলে সেই ভুলের দায় আসলে জনগণ নেবে কেন? ভুলের এই যে কথা হচ্ছে, ভুলটা সমাধান করা হবে কার মাধ্যমে? এই সনদের মাধ্যমে। এই সনদ যে স্বৈরাচারী সরকারকে প্রত্যাখ্যান করে এবং পরাজিত করে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সরকার যখন স্বৈরাচারী সরকারের সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সেটাকে আপনি কিভাবে বলবেন? আমরা এটাকে সমর্থন করি না। বাতিল করতে হবে। আমাদের কথা যে অবশ্যই কোর্টের অর্ডারের মাধ্যমে কোনো যদি প্রমাণ হয়, যেমন এই প্রসঙ্গে দুদু ভাই যে বললো না, 71 সাল দুইটা জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক সমর্থন আর একটা হচ্ছে অপরাধ। অপরাধ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ আপনাকে আমি দোষী বলতে পারি। আইনের ভাষা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। আজকে আপনি নির্বাহী আদেশ দিয়ে কাউকে আপনি বাতিল করেন না। আজকে আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম স্থগিত আছে, আওয়ামী লীগকে বাতিল করেনি। যদি এই ট্রাইব্যুনাল ভাবে তার কার্যক্রম বলে দিচ্ছি,
কার্যক্রম তো স্থগিত, আপনি তার অধিকার তো হরণ করেছেন। আদালত নির্দেশ দেওয়ার আগেই আপনি অধিকার তার হরণ করলেন কিনা? না না না, অধিকার না। আপনি একটা জিনিস, বাংলা ভাই ছিল, বাংলা ভাই হচ্ছে বোমা তৈরি করে সারা দেশে জুডিশিয়ারিতে বোমা ফাটাই দিয়েছিল। তার তো সমালোচনা করেছেন, আপনারাও তার সমালোচনা করেছেন কিনা? তো স্থগিত করা হয়েছিল। আপনি সন্ত্রাসী কার্যক্রম করবেন, আপনি তাহলে বাংলা ভাইয়ের প্রতি যে আচরণ করা হয়েছে সেটাকে ন্যায্যতা দিচ্ছেন, যেটা সঠিক ছিল। না না না, আমি বলতেছি বাংলা ভাই আর আওয়ামী লীগ একই জিনিস, একই পাল্লায় মাপছেন। সর্বমতকে স্বীকার করে না। হ্যাঁ, তাহলে 24-এ যারা গণহত্যা করেছে তারা অপরাধী, আর যারা 71-এ গণহত্যা করেছে তারা অপরাধী নয়? 71 সালে গণহত্যা করছে, যাদের বিচার হয়েছে, যদি কারো বিচার হয়ে থাকে সে অবশ্যই অপরাধী, যার বিচার হয়নি তাকে আপনি অপরাধী বলতে পারেন না? পারি না। আবার 24-এ যারা অপরাধ করেছে সেটাও বিচার। 24-এর ক্ষেত্রেও একই কথা কিনা? 24-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিনা? অবশ্যই প্রযোজ্য। সেজন্য তো আমরা বলছি আদালতের যদি অর্ডার দিয়ে যদি নিষিদ্ধ করে, আপনার সাথে পুরো একমত যে আদালত, সর্বোচ্চ আদালত দ্বারা সেটি নির্ধারিত হতে হবে। এটা আমরা নিজেরাও বলতেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কোনো আদালতে রিট হয়েছে পর্যন্ত? আপনার এই দুটা জিনিস বলি, দল নিষিদ্ধের জন্য রিট করতে হয় না। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে কোনো দল মানবাধিকার বিরোধীতে অংশগ্রহণ করছে, তাকে ওনার ক্ষমতা আছে সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া। আন্তর্জাতিক ধারা ছিল না, পরবর্তী ধারা যোগ করেছে, কিন্তু তারপর কেউ না কেউ করছেন তার কারো তো অভিযোগ করতে হবে সরকারের পক্ষ থেকে হোক, যে কোনো পক্ষ থেকে। এখানে এটা বলি যে পরের ইস্যুতে আমাদের একটু যেতে হবে। শামসুজ্জামান দুদু, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, এবারে আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু যদি। আর দুদু ভাই একটু কথার একটা ভাই 1 মিনিট একটু উত্তর দিয়ে দিই। মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ না, এ নিয়ে এখন তর্ক করে লাভ নাই। কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করে বাম এবং মুসলিম লীগকে নিয়ে বিএনপি গঠন করছে। এই একই জায়গায় কথা বলে লাভ নেই, কারণ ওনাদেরও যা অবস্থা আমাদেরও তাই অবস্থা। শাহরিয়ার ভাই একটু ওনাকে সময় দিই। শামসুজ্জামান দুদু ভাই বোধহয় কানেকশনে খুব সমস্যা হচ্ছে। শামসুজ্জামান দুদু শুনতে পাচ্ছেন আমাদের? অনেক ধন্যবাদ ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির এবং শামসুজ্জামান দুদু। আমরা দুঃখিত, ওনাকে আমরা শেষ পর্যন্ত আর কানেক্ট করতে পারিনি। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ৭১ জার্নালে আরেকবার ফিরে আসছি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই এক দশকে গণ আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা তরুণদের দুটি দল এক হওয়ার পথে। ২৪-এর গণ অভ্যুত্থানের এনসিপি আর কোটা আন্দোলনের ফসল গণ অধিকার পরিষদ এক হতে আলোচনা শুরু করেছে। দুটি দল, এনসিপি এবং গণ অধিকার পরিষদ, তারা এক হতে যাচ্ছে, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে আরেকটি বড় খবর এসেছে। বাংলাদেশ দল, তারা 4 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে এশিয়া কাপে, এবং এর ফলে তারা সুপার 4-এ উঠে গেল। নিশ্চয়ই অভিনন্দন জানাতে পারি আমরা। সুপার 4-এর খেলা চলছিল, অভিনন্দন জানানো যায় বাংলাদেশ দলকে। অভিনন্দন, এবং ভবিষ্যতে এই সুপার 4-এও বাংলাদেশ ভালো করবে, এবং আমরা তো চাই বাংলাদেশ কাপ জয়ী হবে। জি, এর আগে তো একবার এশিয়া কাপে বাংলাদেশ মানে একেবারে কাপ জেতার পর্যায়ে গিয়েছিল, এবং সেখান থেকে স্বপ্নভঙ্গ, সেটি এখনো আমাদের বেদনা দেয়। কারণ যে দুটি তরুণদের দুটি দল বলা যায়, তারা এক হতে উদ্যোগী হয়েছে। মানে এটার বাস্তবতাটা কি? কেন মনে হয় যে এরকম, যে দলটা নেতৃত্ব দিল এই জুলাই অভ্যুত্থানের, সেই এবং সারা দেশে তারা সফর করলো, সারা ফেললো তরুণদের, এরকম জানা যাচ্ছে। দল কখন এক হয়? যখন তার নীতি, আদর্শ, চিন্তার মধ্যে ঐক্য থাকে। বাংলাদেশে শতাধিক দল আছে, শতাধিক কি মত ভিন্ন, শতাধিক দলের আদর্শে কতটা ফারাক। জাতীয়তাবাদী নামে একসময় একাধিক দল ছিল, জাতীয় পার্টি, আপনি দেখেন সর্বশেষ জাতীয় পার্টি ভেঙে গেল, আলাদা হয়ে গেল। জিএম কাদের এবং পাটোয়ারির নেতৃত্ব থেকে বেরিয়ে এসে আরেকটি দল করলো। এর আগে জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে।
জাতীয় পার্টির যে নীতি আদর্শ এর মধ্যে কেউ নাকচ করেছে বলে জানা নেই। মানে অর্থাৎ এখানে নেতৃত্বের দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব না। সুতরাং আদর্শের দ্বন্দ্ব যদি না থাকে সেখানে দুটি দল তো এক হতে পারে। আর হচ্ছে রাজনৈতিক বাস্তবতা দুটি দল বা পক্ষকে এক করে। এই দুটি দল একীভূত হবে কি হবে না সেটা হয়তো ভবিষ্যৎ জানাবে। তবে দুই দলের পক্ষ থেকেই এক ধরনের তাগিদ এসেছে, সেটা হলো যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমরা আগামী নির্বাচনে ভালো করতে পারবো না, বা আমরা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই সেটা করতে পারবো না। সেক্ষেত্রে যদি এক হতে পারি, আপনি সবসময় এক দলের দুটি দল এক হলেই ঐক্য হয় না, জোটগতভাবেও ঐক্য হতে পারে। যেমন গণতন্ত্র মঞ্চ, সেখানে 7টি সংগঠন আছে, 12 দলীয় জোট আছে, এবং এক সময় তো আবার এক আদর্শ না হলেও কৌশলগত জোট হয়। বিএনপি জামাত ইসলামের 18 দল ছিল এক সময়, জামাত ইসলামী সহ 18টি দলের ঐক্য জোট ছিল। তখন অবশ্য বিএনপি নেতারা খুব জোরালো ভাষায় বলতেন যে এটা রাজনৈতিক, এটা কৌশলগত ঐক্য, আদর্শের ঐক্য নয়। এখন এই দল দুটি যদি তাদের নীতি আদর্শ যদি কাছাকাছি হয় তাহলে ঐক্যবদ্ধ হতে পারে। পরে যে প্রশ্নটি আসছে 71-এর রিপোর্টে যেটা দেখলাম, আর সেটা হচ্ছে নেতৃত্ব। তারা ঐকমত্য হলো, তারপর নেতৃত্ব কি হবে? দলের দুটি সংগঠনের নাম আলাদা, তাদের নাম কি একটি দল আরেকটি দলের সাথে একীভূত হবে, না দুই দল একসঙ্গে হয়ে নামের ক্ষেত্রেও তো একটা থাকবে যে পক্ষের নাম বাদ যাবে তারা ক্ষুব্ধ হবে, বা তারা, সুতরাং সেক্ষেত্রেও আবার তৃতীয় কোনো নাম আসবে কিনা, এই অনেকগুলো প্রশ্ন। আর হচ্ছে নেতৃত্ব, কারণ আমাদের এখানে এটাই তো মনে হয় মূল প্রশ্ন। নেতৃত্বে তো দুই দলেরই তো মূল প্রশ্ন হওয়া উচিত না, কিন্তু আমাদের এখানে মূল প্রশ্ন হয়ে যায়। কারণ আপনি বাম দলগুলো দেখবেন যে তারা সবাই তো সমাজতন্ত্র চায়, সবাই তো সাম্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কিছুদিন পরই তারা বিভক্ত হয়ে যায়। এই দুটি দলের আপনি সূচনায় বলছিলেন যে 18-র যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকেই এই সংগঠনটি গড়ে ওঠে। পরবর্তীকালে গণ অধিকার পরিষদও কিন্তু একবার ভাঙছে। হ্যাঁ, এবং এই গণ অধিকার পরিষদের যারা একসময়ে নেতৃত্বে ছিলেন বা তাদের দ্বারাই এনসিপি পরে তৈরি হয়েছে। পরিষদে বিশেষ করে ছাত্র নেতৃত্বে ছিলেন যারা একটু কনিষ্ঠ ছিলেন, তারাই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে তারা এনসিপি করেছেন, এবং এদের বাইরে থেকেও এসেছে। হ্যাঁ, আমরা একটু ওই এনসিপি নেতা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, তাকে একটু যুক্ত করতে পেরেছি টেলিফোনে। আমরা যদি আলাউদ্দিন মোহাম্মদ, মানে কোন তাগিদ থেকে আসলে এই দল দুটি এক হবার বা আপনারা গণ অধিকার পরিষদের সঙ্গে এক হবার মানে উদ্যোগ নিচ্ছেন বা উদ্যোগ তৈরি হলো? ধন্যবাদ। মূলত এই উদ্যোগটি নতুন নয়। আমরা যখন দল গঠন করছিলাম তখন থেকে এ ধরনের প্রস্তাব এসেছিল যে 24 এবং 18 একসাথে মিলিতভাবে কিছু করা যায় কিনা। সঙ্গত কারণেই তখন আপনার পরিস্থিতি অনুকূলে ছিল না যে দুটি দল একত্রে নতুন রাজনৈতিক দল করতে পারে। কিন্তু পরবর্তীতে যখন জাতীয় নাগরিক পার্টি তার প্রায় 8 মাসের পথ চলা, এই পথ চলার পরও আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ থেকে সিমিলার একটি আপনার আহ্বান এসেছে, এবং আমরা দলীয় ফোরাম আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে যে তরুণরা আছে, এই তরুণরা সব মিলে একটি প্রাজন্মিক ঐক্য গড়ে তোলা সম্ভব, এবং এই প্রাজন্মিক ঐক্যের মাধ্যমে বাংলাদেশের যে তরুণ আছে, তরুণদের সবার যে চাওয়া, বিভিন্ন মত পথের মানুষের একই আপনার তারুণ্যের যে চাওয়াটা, এই চাওয়াটা একটা প্ল্যাটফর্মে এনে যদি আমরা রাজনৈতিক ভাবে সেম ভাষায় আমরা রাজনৈতিক ভাষা রূপান্তর করতে পারি, আমার মনে হয় যে এই জায়গাটা আসলে একটা বাংলাদেশের জন্য একটা বৃহত্তর একটা কল্যাণের কাজে লাগবে। তো সেই প্রেক্ষাপট থেকে মূলত আমরা এই প্রাথমিকভাবে দুই দলের নেতৃত্ব একটা জায়গায় একমত হয়েছে যে আমরা একসাথে আগামী দিন পথ চলতে পারি কি। তো পাশাপাশি এখানে আরো কিছু ছোট ছোট দল এবং প্ল্যাটফর্ম আছে যারাও
সিমিলার আকাঙ্ক্ষা পোষণ করে আমরা হয়তোবা যদি আমরা এটাকে সাকসেসফুল একটা পরিণতির দিকে নেওয়া যায়, ভবিষ্যতে আমরা বাকিদেরকেও একসাথে নিয়ে আসার চেষ্টা করব। মানে সেটা কি কোনো জোট হবে নাকি মানে যে দলগুলো আসবে সেই দলগুলো বিলীন হয়ে যাবে? অভিন্ন দল হবে হ্যাঁ, কিনা? এখানে আসলে ব্যাপারটা বিলীন হবে সেটা না, বরং এখানে সবগুলো দল মিলে একটি বড় রাজনৈতিক দল করা যায় কিনা, রূপান্তরিত হওয়া যায় কিনা, সেটাই এখানে মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য লাভ করছে আলোচনায়। আর এই দলগুলো যেহেতু যেমন গণ অধিকার পরিষদ নিবন্ধিত দল, তাদের যদি কোনো নেতা কর্মী সেখানে থেকে যায় হয়তো বা সেটাও থাকতে পারে, বাট আমার মনে হয় এটা পুরোপুরি গণ অধিকার পরিষদের নেতৃত্বের উপর এটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি যে তারা কিভাবে তাদের যে পুরনো প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মটা নিয়ে রাখবে। কিন্তু আমাদের সাইড থেকে আমরা যে কোনো ভাবে আমরা একত্রে কাজ করতে চাই। হ্যাঁ, এটা অ্যালায়েন্স হতে পারে কিংবা এটা এক দলে মার্জ হতে পারে, যেটা আমাদের জন্য আপনার বেশি ইম্প্যাক্টফুল সেটার দিকে আমরা যাব। আচ্ছা, ওর নাম কি? আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে প্রশ্ন। এনসিপি এখনও নিবন্ধিত দল নয় নির্বাচন কমিশন থেকে, আর গণ অধিকার পরিষদ নিবন্ধিত। আপনাদের মধ্যে কি এই বাধ্যবাধকতা তৈরি হয়েছে যদি এনসিপি নিবন্ধন না পায় তাহলে গণ অধিকার পরিষদের ব্যানারেই আপনারা মানে ঐক্যবদ্ধ হবেন, এরকম কোনো চিন্তা আছে কি? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদেরকে ঠিক এই ধরনের চিন্তা আসেনি, কারণ এনসিপি আপনার চূড়ান্ত নিবন্ধন না পেলেও এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করে তার নিবন্ধনের যেই প্রক্রিয়া দিন, এটা বড় ধরনের কোনো সমস্যা হবে না। এটা যদি গণ অধিকার পরিষদের বর্তমান নেতৃত্ব মনে করে যে এনসিপি কোনো কারণ নিবন্ধন না পায়, তাহলে গণ অধিকার পরিষদের যে নিবন্ধিত প্ল্যাটফর্ম এবং নিবন্ধিত মার্কা আছে সেটার মাধ্যমে আগামীতে নির্বাচনে যেতে হতে পারে। সেটা নির্বাচনের পূর্ব পর্যন্ত সময়ের জন্য আমাদের অপেক্ষা করা হতে পারে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে বরং আপনার জাতীয় নাগরিক পার্টি একটা বড় প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা স্বাভাবিকভাবেই অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্মকে আহ্বান জানাতে পারছে, মানে এটা স্বাভাবিকভাবেই তাদেরকে আকৃষ্ট করতে পারছে। তো সেই ক্ষেত্রে মূলত জাতীয় নাগরিক পার্টি যেই প্ল্যাটফর্ম সেটাকেই আপনার প্রধান ধরে আসলে আলোচনাগুলো এগুচ্ছে। বাট যদি মনে হয় যে কোনো বিকল্প আপনার পরিস্থিতিতে বিকল্প চিন্তা, অবশ্যই সেটা আমাদের মাথায় আছে, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত সেই ধরনের চিন্তা উদয় হয়নি। যদি হয় কখনো, আমরা মনে হয় যে এটা তরুণরা অনেক বেশি উদার, তরুণরা অনেক বেশি আপনার ছাড় দিতে প্রস্তুত, এবং এই জায়গায় আসলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। মানে নেতৃত্বের বিষয়টা কি সুরাহা হয়েছে? মানে কারা, যেমন আপনি বলছিলেন যে এনসিপি কে মুখ্য রেখে সেখানে, যেহেতু এনসিপি বড় প্ল্যাটফর্ম, তো এই আলোচনায় আসলে কি সমাধান হয়েছে? হ্যাঁ, এই আলোচনায় এটা সমাধান তো হয়েছেই, বরং এটা কখনোই সমস্যা ছিল না। কারণ আপনারা নিশ্চয় অবগত আছেন এনসিপি মূলত 5 সদস্য একটি আপনার সুপ্রিম ফোরাম আছে, যেটা আমাদের মুখ্য সংগঠক 2 অঞ্চলের এবং মুখ্য সমন্বয়ক এবং আহ্বায়ক এবং সদস্য সচিব মিলে। তো সেই ক্ষেত্রে যারা গণ অধিকার পরিষদ থেকে শীর্ষ নেতৃত্ব আমাদের সাথে জয়েন করবেন, তাদের জন্য ইদার পদ সৃষ্টি করা হবে, অথবা তাদেরকে এই পদগুলোর মধ্যেই সমন্বয় করে একটা সম্মানজনক ভাবে তাদেরকে গ্রহণ করা হবে। আমরা শুরু থেকেই বলছি, যেমন বিভিন্ন মিডিয়া রেসপন্সে, যে নুরুল হক নূর আপনার আওয়ামী লীগের সময়ে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি, এবং তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাকে আমরা যখন আমাদের দলে স্থান দিব, অবশ্যই তার সম্মানটা যাতে এখানে রক্ষা করা হয়, এবং তার যেই দেশব্যাপী এবং দেশের বাইরে ফলোয়ার আছেন, তারা যাতে কোনোভাবেই আপনার এটাকে নেতিবাচক ভাবে না নেন, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখব, আমরা দেখছি। জি, সে নুরুল হক নূরের সম্মান শুধু ওনার সম্মান নয়, বরং এটা আমাদের সকলের সম্মান এটার সাথে যুক্ত আছে। তিনি আমাদেরও নেতা। উনি যদি গণ অধিকার পরিষদ নাও করতেন, তাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রথম বড় বিজয়, সেই বিজয়টা ওনার হাত ধরে এসেছে। তো তার সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ হয় সেই কাজ আমরা করব। আচ্ছা, আলাউদ্দিন মোহাম্মদ, আরেকটা প্রশ্ন। সম্প্রতি জাকসু এবং ডাকসুর নির্বাচনে এই যে আপনাদের ছাত্র সংগঠন বা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের যে নেতৃত্বের যে ভরাডুবি,
সেটি কি এখানে আপনাদের এই বাধ্যবাধকতার দিকে নিয়ে গেল কিনা ঐক্যের ক্ষেত্রে? প্রথমত আমরা মনে করছি না যে ছাত্র সংগঠন গুলো এই দুটো নির্বাচনে মানে ভরা ডুবি হয়েছে। এটা হয়নি এরকম। আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে যেই আপনার অর্জন, একটি পক্ষান্তর নতুন ছাত্র সংগঠন হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে স্বতন্ত্রভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা যদি বাকসাসের কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার হলগুলোতে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং কেন্দ্রীয়ভাবে একজন স্বতন্ত্র সমন্বয়ক যিনি ভিপি নির্বাচিত হয়েছেন। তো আমরা আত্মতুষ্টিতে অবশ্যই ভুগছি না, কিন্তু এই বিষয়টা আমাদেরকে উড়িয়ে দেওয়া চলবে না যে আপনার বিদ্যমান যেই দীর্ঘ রাজনৈতিক পথ চলা যে দলগুলোর ছাত্র সংগঠন, তাদের যে সাংগঠনিক ভিত্তি এবং তাদের যে ব্যাকআপ, সেটার সাথে টিকে গিয়ে আমাদের ছাত্র সংগঠনগুলো দাঁড়াতে পারছে, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। তবে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টের ভিত্তিতে একটা বিষয় দেখেছি যে বাংলাদেশের যে তরুণরা তারা যখন নেতৃত্ব বিচার করছে, তখন শুধুমাত্র পুরনো যেই কায়দায় আপনার ইতিহাস কিংবা তাদের আদর্শিক অবস্থানকেই মুখ্য করে তুলছে তা নয়, বরং অনেক বেশি আপনার কল্যাণধর্মী এবং অনেক বেশি প্র্যাগমেটিক জায়গা তরুণরা সিদ্ধান্ত নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মনে করছি যেহেতু এই গণ অধিকার পরিষদ, এনসিপি কিংবা আপ বাংলাদেশ, তাদের সবারই রাজনৈতিক পথ চলা একটি নির্দিষ্ট আপনার লক্ষ্যকে সামনে রেখে এবং তাদের উত্থানও অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে, যে ঘটনাগুলো একক অভিন্ন এবং এই ঘটনাগুলো মূলত একটি লক্ষ্যে আপনার পরিচালিত হয়েছিল। সেক্ষেত্রে আমাদের মধ্যে এই যে বিভাজন তো আদর্শিক বিভাজন নয়, এই বিভাজন বরং আপনার এটা প্ল্যাটফর্মগত বিভাজন। এগুলোর মধ্যে ন্যারেটিভগত কোনো আলাদা বিভাজন নেই, আদর্শিক কোনো বিভাজন নেই। এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের ঐতিহাসিক যেই এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো, তার যে একটা আলাদা সেটেলমেন্ট আছে, সেরকম সেটেলমেন্টের কোনো বিভাজন নেই, বরং আমরা যখন যে কারণে আপনারা চিন্তা করি আমরা দেখি সবগুলো এক হতে বাধা মনে করছেন। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি খবর, আমরা সবগুলো পত্রিকায় শিরোনাম দেখেছি, একাত্তর সংবাদেরও শিরোনাম ছিল, পোষ্য কোটা ফিরিয়ে আনাতে রাকসু বানচালের ষড়যন্ত্র বলছেন প্রার্থীরা এবং প্রভিসিকে অবরোধ করে রেখেছেন এখনও গভীর রাত পর্যন্ত। আমরা শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের হাতে, শিক্ষার্থীরা অভিযোগ করেছে তারা লাঞ্ছিত হয়েছেন শিক্ষকদের হাতে। আমরা সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন। রুশো, সর্বশেষ আসলে পরিস্থিতি কি? উপাচার্য অবরোধ তুলে নেওয়া হয়েছে কিনা উপ উপাচার্যের? মাহবুব, এখন যদি বর্তমানের কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উত্তাল, একেবারেই জুলাইয়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের একটি দাবি, আজকে রাতের মধ্যেই যেই পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে সেটি বাতিল করতে হবে, এছাড়া তারা সেখান থেকে উঠবেন না। দিনভরের কথা আপনি বলছিলেন যে আমরা সকাল থেকে, আমি ক্যাম্পাসে ছিলাম, সকাল থেকে যেটি দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী গতকাল রাত থেকেই কিন্তু তারা অনশনে বসেছিলেন এবং এর প্রেক্ষিতে আজকে দুপুরের দিকে উপাচার্য তাকে কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি বলেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একসময় তার বাসভবনে তালা দেওয়া হয় এবং উপাচার্য যখন জুবেরি ভবনে আশ্রয় নিতে চান, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তার পথ আগলে ধরে এবং দুই পক্ষের মধ্যে সেখানে ধস্তাধস্তি হয় এবং সেইখানে রাত 11টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন। এর মাঝে আবার একটি ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষক কর্মচারীর ব্যানারে একটি সংবাদ সম্মেলন করে এই যে শিক্ষক হেনস্থার প্রতিবাদ এবং রাকসু বানচালের প্রতিবাদে কিন্তু শিক্ষক কর্মচারী তারা আগামী কাল অর্থাৎ রবিবার তারা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া হলে 22 তারিখ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন। এই ঘোষণা আসার পরপরই কিন্তু শিক্ষার্থীরা একেবারে ক্যাম্পাসে তারা নেমে পড়েন এবং হলগুলো থেকে শিক্ষার্থীরা আসছেন, আশেপাশের মেসে যে সমস্ত অনাবাসী শিক্ষার্থীরা আছেন তারা
ক্যাম্পাসে চলে এসেছেন। এখন কয়েক হাজার শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে বিক্ষোভ জানিয়ে যাচ্ছেন। সোহরাব হোসেন, কোনো প্রশ্ন যদি থাকে না হলে আপনার মন্তব্য আশা করছি। উপাচার্য না, এটা তো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত মানে ঘটনা। সামনে যে রাষ্ট্র নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি, নির্বাচনের সুষ্ঠুতা সম্পর্কে, নির্বাচন অবাধ হবে, সব শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এ ব্যাপারে তো এক ধরনের সংশয় দেখা দিয়েছে। আর পোষ্য কোটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, পোষ্য কোটা বন্ধের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই পোষ্য কোটা রাখতেই হবে কেন? বৈষম্যবিরোধী আন্দোলনের একটা বড় ছিল যে কোটা বিলোপ। হ্যাঁ, কোটা যারা সমাজের পশ্চাৎপদ শ্রেণী বা জনগোষ্ঠী, তাদের জন্য রাখা যেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা কর্মী অথবা শিক্ষক, তাদের জন্য এই বিশেষ সুবিধা, কোটা তো মানে হচ্ছে একটা বিশেষ সুবিধা বা পোষ্য কোটা। আমার তো মনে হয় যে শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে বিষয়টি একটু উদারভাবে দেখা হচ্ছে, সংকীর্ণ দৃষ্টিতে না দেখে। হ্যাঁ, এবং এই যে দেখেন, আরেকটি হচ্ছে যে শিক্ষককে লাঞ্ছিত করা বা অপমানের শিকার হওয়া শিক্ষার্থীর হাতে, মানে এটা খুবই লজ্জাজনক। ওই বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক, নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক, দেশের জন্য লজ্জাজনক। এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসবো কবে? 24শে জুলাই অভ্যুত্থানের পর একের পর এক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা এর অবসান চাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে, কিন্তু সহিংসতার মাধ্যমে নয়। এমনকি ন্যায্য দাবিও কিন্তু অনেক সময় অন্যায্য হয়ে যায় যখন সেটি আদায়ের পথ সহিংস হয় অথবা এক ধরনের জবরদস্তির মাধ্যমে করা হয়। আমরা আরেকটি বিষয়ে একটু আজকে নজর দিতে চাই। দেশের বাইরে ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। আমরা একটু যুক্ত করে নেই অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আনিসুর রহমান, এই যে মানে ভোট হলো, তার আগে আমি দেখছিলাম যে সেখানে একটা ভোটের প্রক্রিয়ায় ইরান ভোটদানে বিরত থাকলো, দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান, সেই সমাধানে। যদিও ইরান বলেছে যে সেখানে ইসরায়েলকেও স্বীকার করে নেওয়া হবে, এই কারণে সে ভোটদানে বিরত ছিল। এটাও মানে সব মিলিয়ে আসলে যুক্তরাষ্ট্রের এই ভেটো, তারপরে মানে পরিস্থিতিটা কি হলো তাহলে? আপনি জানেন যে আসলে এখানে ইসরায়েল ভার্সেস আরবদের মধ্যে যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা বেসিক্যালি কিন্তু ইসলামিক সিভিলাইজেশন ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এটাকে যদি আমি ব্রড ক্যানভাসে দেখি, এটা বেসিক্যালি ইসরায়েল এবং আরবদের মধ্যে কনফ্লিক্ট না। এই কনফ্লিক্টটা বেসিক্যালি হচ্ছে আমেরিকান ইন্টারেস্টের সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কনফ্লিক্ট বা ফিলিস্তিন রাষ্ট্রের সাথে আমেরিকান কনফ্লিক্ট। ইসরায়েল রাষ্ট্রের পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। আজকে যে গণহত্যা করছে, এই প্রকাশ্য গণহত্যা হচ্ছে, ইসরায়েল নামক রাষ্ট্রটি একটা সন্ত্রাসবাদী, একটা জায়ান্টিস্ট একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটা আপনার হলো যে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো পারসেপশন কিন্তু আলাদা, ওয়েস্টার্ন পিপলগুলোর পারসেপশন আলাদা। আজকে যে আপনার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করবে না, এটা হলো রাষ্ট্রীয় একটা পলিসি। এখানে পিপলস পারসেপশন না, এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র এটা চাচ্ছে না। বিকজ অফ এখানে আপনার হলো যে মার্কিন ইন্টারেস্টেড, মিডল ইস্টে মার্কিন ইন্টারেস্টেড সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে ইসরায়েল। সুতরাং ইসরায়েলকে এনি হাও মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিতে হবে, এটাকে সমরাস্ত্র দিয়ে সাপোর্ট দিতে হবে, ওয়েপন দিতে হবে, এবং রাষ্ট্রীয় পলিসি মেকিং এ আপনার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষে কাজ করবে। জি, আমরা শেষ করতে বলা হচ্ছে, আপনার একটা ছোট্ট কমেন্ট, 30 সেকেন্ডস যদি। আনিসুর রহমানের সাথে যেটা যোগ করার সেটা হলো যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। একটা ভূখণ্ডে মাসের পর মাস, বছরেরও বেশি সময় ধরে সেখানে গণহত্যা চলছে, ধ্বংসযজ্ঞ চলছে, মানুষ দুর্ভিক্ষ চলছে।
শিশু মারা যাচ্ছে, নারীরা মারা যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র নির্বিকার, এবং বরং একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসছিল, সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। ইরান ভেটো দিয়েছে কিন্তু অন্য কারণে, যে দায়টা উভয় পক্ষের ওপর চাপানোর একটা চেষ্টা। সে কারণে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র রাষ্ট্র যে প্যালেস্টাইনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। আর আরব কোনো রাষ্ট্র সেভাবে সোচ্চার ভূমিকা নেয়নি, ওয়াইসি ভূমিকা নেয়নি। আর সুতরাং এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আমরা নিন্দা করি যুক্তরাষ্ট্রের এই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের এবং বিরুদ্ধে। জি, অনেক ধন্যবাদ সোহরাব হাসান যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে ৭১ জার্নালে। একই সঙ্গে অধ্যাপক আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে আজকে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।